নমস্কার। চন্ডাল বক্সে স্বাগত সব বইপ্রেমীকে। বাংলাদেশ বললেই চোখের সামনে কত কিছুই না ভেসে ওঠে। এই মুহূর্তে যদিও বাংলাদেশের পরিস্থিতি খবরের শিরোনামে, যেসব খবর তো আমাদের দেওয়ার কথা নয়, তবে আমরা বইয়ের দুনিয়ায় স্বচ্ছন্দ। আজ আমরা বাংলাদেশ থেকে প্রকাশিত একটি বিশাল বইয়ের খবর তুলে ধরবো আপনাদের সামনে। বইটি মৈমনসিংহ গীতিকা প্রকাশনার শতবর্ষ সংখ্যা জলদ উত্তরকাণ্ড। ৯০০ পৃষ্ঠার এই বিশাল বইটির সম্পাদনা করেছেন বাংলাদেশের ময়মনসিংহের নজরুল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক স্বপন ধর। এবং স্বপন বাবু এই মুহূর্তে চন্ডালে উপস্থিত রয়েছেন। নমস্কার স্যার, চন্ডালে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আজ চন্ডালে আসার জন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। একটা অসাধারণ বই প্রকাশ করেছেন আপনি। সেই বইটির সম্পর্কে এটি প্রকাশ করতে কতদিন সময় লেগেছে আপনার? আমি এই সম্পাদনার কাজটি শুরু করি 2018 সাল থেকে। 2023 সালে ময়মনসিংহ গীতিকা প্রকাশনার 100 বছর এটিকে মাথায় রেখে, যার একটা বিখ্যাত প্রেক্ষাপট রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি যেমন 1913 সালের শতবর্ষ, তেমনি 1923 সালের থেকে 2023 সাল হচ্ছে আমাদের দীর্ঘ 5 বছর সময় আমার লেগেছে এই পত্রিকাটি সম্পাদনা করতে। কেননা এই সম্পাদনাটি করতে গিয়ে আমি বিশেষভাবে নজর রেখেছিলাম এর শতবর্ষকে বিভিন্ন আঙ্গিকে আনা যায় কিনা, এবং এই বিভিন্ন আঙ্গিকে যদি আনতে যাই তাহলে ডক্টর দীনেশচন্দ্র সেনকে আমাকে তুলে আনতে হবে, চন্দ্রকুমার দেকে আমাকে তুলে আনতে হবে, সৌরভের কেদারনাথ মজুমদারকে আমাকে তুলে আনতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময় মাননীয় উপাচার্য আর স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে তুলে আনতে হবে, স্যার রোনাল্ডসকে তুলে আনতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসে একটি ঐতিহাসিক দিনক্ষণ ছিল 1913। সেই যে 1913-তে অনেক কাঠখড় পুড়িয়ে ডক্টর দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমারদের সাহায্যে আমাদের অসাধারণ প্রেমের যে কাহিনীগুলো ময়মনসিংহ গীতিকা নামে প্রচলিত, সেগুলি তিনি উদ্ধার করেছিলেন। এই উদ্ধার কর্মের 100 বছর আমার কাছে মনে হচ্ছে যে এই 100 বছরটি হয়তো বা খামখেয়ালি রূপেই চলে যেতে পারে। আমি এটি দায়িত্ব নিয়ে মফস্বল থেকে শুরু করলাম এবং 5 বছরে উড়িষ্যা থেকে বিহার, কলকাতা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ পুরোটাই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষাবোধের দ্বারে দ্বারে ঘুরে প্রায় 1000 প্রশ্ন তৈরি করে অবশেষে আমি এই সংকলনটি আমি সম্পাদনা করেছি। সম্পাদনে একটি ক্রুরপত্র দিয়েছি ডক্টর দীনেশচন্দ্র সেন। আমি 5 বছরে বা তার অধিক সময় আমি এরকম আরও 5টি খণ্ড করব, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়েছিলাম। সুতরাং সময়ের দিক থেকে তো অনেকটা সময় লেগেছে অনেক কারণেই। প্রথমত হচ্ছিল এগুলো অনেক তথ্য অজানা ছিল। যেমন এইটার যে আমরা প্রচ্ছদটা দেখছি, এই প্রচ্ছদটা ছিল সতীশ সিংহ রায়ের, কিন্তু এটা কোথাও উল্লেখ ছিল না ডক্টর দীনেশচন্দ্র সেনের আগের সংকলনটিতে। ফলে আমাকে এটা উদ্ধার করতে হয়েছে। এটাকে উদ্ধার করতে হয়েছে এই বইটির মধ্যে দেখা যাচ্ছে একটা লিটারেরি ম্যাপ রয়েছে। এই লিটারেরি ম্যাপও 100 বছর আগের করা। এটি কে করেছিল, কেন করেছিল, এটা উদ্ধার করা দরকার ছিল, জরুরি। এটা আমি উদ্ধার করে আবার নবায়ন করেছি, সৃষ্টি করেছি। আমি এরকম করে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো তথ্য, এমনকি আমাদের ডক্টর দীনেশচন্দ্র সেনের বাসায় গিয়ে সেই বাসার প্রাণ ভেঙে সেখান থেকে অনেক তথ্য আমি সংগ্রহ করেছি। সেই তথ্যগুলো যাচাই বাছাই করে তারপর আমি সিদ্ধান্ত নিই যে কাকে দিয়ে আমি লেখাবো। আমি অসংখ্য লেখা নিয়ে এসেছি, অনেকেই অবজ্ঞা করে লেখা দেয়নি, আবার অনেকেই লেখা দিয়েছে। এক লেখা সংগ্রহ করার জন্য আমাকে বছরের পর বছর ঘুরতে হয়েছে। এরকম করতে করতে আমার সময়টা চলে গিয়েছে। তারপর সেই কাজটি করতে গিয়ে আমাকে যাচাই বাছাই করতে হয়েছে। অনেক লেখা বাদ পড়েছে, অনেক লেখা পরবর্তী সংখ্যায় আসবে। এই সংখ্যাটা 900 পৃষ্ঠায় আমাকে অনেক বৃহৎ কলবরে আমাকে আনতে হয়েছে, যেহেতু এটি শতবর্ষের প্রথম সংখ্যা, এবং প্রথম সংখ্যাটি যদি আমি মানুষের দৃষ্টি আকর্ষণ না করতে পারি এবং যে উদ্দেশ্যে এটি করা, তাহলে সেই উদ্দেশ্যটি সফল হবে না। অর্থাৎ সফলতার মূল কারণ ছিল যে শতবর্ষ একটা মাইল ফলক। এই মাইল ফলকটা ডক্টর দীনেশচন্দ্র সেন কীভাবে এটি সংগ্রহ করে আমাদের মাঝে পৌঁছে দিয়েছিলেন এবং এটি নিয়ে কিভাবে বিতর্ক হলো, সেই বিতর্কের মীমাংসা করার জন্য দুশান জবাবিতেল নামক একজন ভদ্রলোক চেকোস্লোভাকিয়ার, উনি ইউনেস্কোর বৃত্তি নিয়ে এটা অবশেষে এখানে এসে এটার মীমাংসা করেন। এই ধরনের অনেক বাদ প্রতিবাদ বিতর্কের মধ্যে দিয়ে যখন এটা অগ্রসর হচ্ছিল, তখন সেই অগ্রসর হওয়ার মধ্যে দিয়ে এটির একটি সমাধান টেনেছিলেন দুশান জবাবিতেল। আমি তার লেখাসহ আরও অন্যান্য যারা সেই সময়ের যারা এই পালাগুলো সংগ্রহ করার জন্য ক্ষিতীশ মৌলিক থেকে শুরু করে বিদ্যা বিনোদ সহ আরও অনেকে, জসীমউদ্দিন, অনেকে যারা সংগ্রহ করেছিল, তাদের লেখাগুলোকে বিশ্লেষণ করে আমি একটি সারগর্ভ কাজ করতে চেয়েছি বলেই এটি এই দীর্ঘ সময়।
মানে বিশেষ করে যে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা, পাশাপাশি Exactly, এত মানুষের সঙ্গে যোগাযোগ করা, যোগাযোগ। এত প্রয়াস আপনি করেছেন এবং এত সুন্দর এই গীতিকাটি আপনার আমাদের উপহার হিসেবে দিয়েছেন। বইয়ের বিষয় নিয়ে সংক্ষেপে কিছু বলবেন, মানে মৈমনসিংহ গীতিকা নিয়ে। ময়মনসিংহ গীতিকার অনেকগুলো পালা, তার মধ্যে শ্রেষ্ঠ পালার অন্যতম একটি মহুয়া। এই মহুয়া পালাটি সবচেয়ে বেশি জনপ্রিয়। জনপ্রিয় এই যে এটার প্রেম নিবেদনটা আমাদের অনেক বেশি বিস্ময়ের আবেগ সৃষ্টি করে। নায়ক নায়িকাকে যখন মানে তাকে প্রেম নিবেদন করে, তার একটি পর্যায়ে যে নায়িকা নায়ককে বলতেছে, লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলাতে কলসি বান্দা জলে ডুববা মোর, হে নাগর সাইরা দে কলসি আমার যাইবলা। তখন নায়ক বলতেছে তার প্রত্যুত্তরে যে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহিনগাং, আমি ডুইবা মরি। অর্থাৎ প্রেমের দড়িতে সে ডুবতে চায় তার গহীনে। এই যে মানে প্রস্তাব নায়কের, এই ধরনের কথা বাংলা সাহিত্যে বিরল। বাংলা সাহিত্যের আরেকটি দিক হচ্ছে, এটার হচ্ছে যে, পূবেতে বন্দনা করি পূবের বানুস্বর, একদিকে উদয় বানু চৌদিকে বসর, পশ্চিমে বন্দনা করি মক্কা হেন স্থান, যার উদ্দেশ্যে বেরিয়েছিলেন মমিন মুসলমান। এরকম করে হিন্দু মুসলমানের এই যে অভিনব এই সৃষ্টিটি ছিল এটার নেপথ্যে, এবং মূলত এটার চাষাভূষরা ছিল এটার দর্শক, শ্রোতা এবং লেখক। ফলে এইটার শিক্ষিত মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেননি। ডক্টর দীনেশচন্দ্র সেন যখন এটি সংগ্রহ করতেছিলেন, তখন শিক্ষিত ব্যক্তিরা তাকে বলছিলেন, এইসব কাহিনীরা সাধারণত মুসলমান এবং নিম্নবর্ণের চাষাভূষরা এগুলি সাধারণত গেয়ে থাকে, আপনি দিন কয়েকের জন্য এগুলো আপাতত ঘাটাঘাটি বন্ধ করুন। কিন্তু ডক্টর দীনেশচন্দ্র সেন তা বন্ধ করেননি। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলেছেন, এই লোকের মাথায় সুপারি রেখে হাতুড়ি দিয়ে পেটানো হোক। এই ধরনের কথা দিয়েও তাকে নিরুৎসাহিত করা হয়েছে। বঙ্কিমচন্দ্রর কাছে অনেক আগে তিনি একবার গিয়েছিলেন এই পালাগুলো সংগ্রহের আগেও, তিনিও এটাতে তেমন কোনো উৎসাহ দেখাননি। অর্থাৎ আমাদের যে নাগরিক সমাজ, এটা নাগরিক সমাজ এটাতে উৎসাহ দেখাননি। কিন্তু তিনি মনে করেছিলেন যে না, এটার মধ্যে এক অসাধারণ জিনিস লুকিয়ে আছে, সেটা তার উদ্ধার করতে হবে। এর আগে যেমন চর্যাবত আবিষ্কার হয়েছে, সেইটার ধারাবাহিকতায় তিনি এই অমর আখ্যানগুলি আবিষ্কার করলেন। এই আবিষ্কারের আরেকটি পালা আছে চন্দ্রাবতী, কি অসাধারণ সেই পালা। চন্দ্রাবতী তার বন্ধুর সাথে একই সঙ্গে ফুল তুলে এবং প্রেম হয়ে যায়, পরিণয়ে বিয়ে হবে, লগ্ন ঠিক, সব কিছু ঠিকঠাক। তার আগের রাতে সে দেখা গেল যে এক মুসলমান মেয়ের প্রেমে পড়ে যায় এবং তাকে সেখানে বিয়ে করতে হয়, এবং এইখানে চন্দ্রাবতী এক গভীর দুঃখে নিমজ্জিত হয় এবং বাবার আদেশে সে রামায়ণ রচনা করতে থাকে এবং শিব মন্দিরে পূজা দিতে যায়। জয়চন্দ্র যখন ভুল বুঝতে পারে যে তার কাজটা ঠিক হয়নি এইভাবে চন্দ্রাবতীর সাথে এই কাজটি করা, তখন সে দুঃখে ক্ষোভে অনেক মর্মাহত হয়ে যায় এবং সে বারবার চন্দ্রাবতীকে এই কথাটি জানাতে চায়, কিন্তু চন্দ্রাবতী কিছুতেই দরজা খোলে না, এবং ফলে সে এক লতার রস দিয়ে সে উপরে দরজার মধ্যে লিখে তার কথা লিখে যায়, দুঃখের কথা লিখে সে আত্মাহুতি দেয় ওই দিঘির জলে। চন্দ্রাবতী যখন বেরিয়ে হয়ে দেখে জয়চন্দ্রের লাশ ওখানে, সেও বেশি দিয়ে নেয় আর বাঁচেনি। এই এক মর্মান্তিক কাহিনী চন্দ্রাবতী। এরকম মলুয়া, কেনারাম, ইশাখা, এই ধরনের কাহিনীগুলো আমাদের ইতিপূর্বে আমরা শুনিনি। কেননা এই কাহিনীগুলোর মধ্যে রয়েছে, মূলত আছে প্রেম। কঞ্চি কাটিস গাঙ্গে দেব মানা, বয়স্কারে পীড়িত করব, কে করেছে মানা, পীড়িত রতন পীড়িত যতন, পীড়িত গলার হার। এইভাবে অনেক কথা, এক পীড়িত করিয়াছিল ডাক্গার সঙ্গে পাত, ফুটদা হয়ে যাব তাও না সারে সাত। লোককবিরা কি অসাধারণভাবে এই ধরনের প্রেমের কথাগুলি তারা বলে গিয়েছেন। সেই প্রেম লাইলি মজদুর প্রেমের চেয়ে কোনো অংশে কম নয়, আমরা শিরি ফরহাদের চেয়েও কোনো অংশে কম নয়। এবং আমাদের যে আধুনিক সাহিত্যে যে প্রেম পরিণয় দেখি, সেই ধরনের প্রেম পরিণয়, বিরহ, মিলন, এগুলি নিয়েই এখানে একাকার হয়ে আছে আমাদের ময়মনসিংহ গীতিকার এই চরিত্রগুলো। সুতরাং ময়মনসিংহ গীতিকার এই গ্রন্থটিতে বিশ্লেষণ করে আমাদের যারা এখানে আমাকে লেখা দিয়ে সাহায্য করেছেন, বিভিন্ন বুদ্ধিজীবীগণ, তারা কিন্তু দেখিয়েছেন এই পালাগুলির বিশেষত্ব কী। ডক্টর দীনেশচন্দ্র সেন শুধুমাত্র একটা ভূমিকা লিখেছিলেন এবং সেই পালাগুলো সেটাতে সন্নিবেশিত করে এটা দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছিলেন। এটা ছিল তার কৃতিত্ব। যে কাহিনী শুনে ফ্রান্সের রোমারোলা কেঁদেছিলেন, অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন, এরকম পালা তারা ইতিপূর্বে শুনে নাই। এই বিশ্বমানের এই সাহিত্যটি কি কেন বিখ্যাত,
কি কারণে কতদিন এটা যেতে পারে, এবং এই প্রেম এবং এটার যে বিরহ, এটার যে ছন্দ, এটার যে সুর, এটার যে তাল লয়, এবং এটার যে কাহিনী, এবং এটার যে বলার ঢং, এবং দেবদেবী নির্ভরতার বাইরে একেবারে মনুষ্য সৃষ্ট প্রেমের প্রথম যে উদাহরণ দৃষ্টান্ত, এই জিনিসগুলো এখানে এই ময়মনসিংহ গীতিকার মধ্যে প্রথম দেখা যায়। ফলে ময়মনসিংহ গীতিকা আমাদের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে দেখা দেয়। এটি বিশ্লেষণ করে দেখিয়েছেন এই গ্রন্থর লেখকবৃন্দ। আমি শুধু এই লেখকবৃন্দের লেখাগুলোকে সমন্বয় করে একটি বড় সম্পাদকীয় করে আমি মানুষের কাছে শতবর্ষের এই নিবেদনটি পাঠিয়ে দিয়েছি। আগামী দিনে আপনার কি ধরনের বইয়ের পরিকল্পনা রয়েছে? আমি মফস্বলে থাকি, ময়মনসিংহ শহরে। সেখান থেকে বই করা খুব একটা সহজ কাজ নয়। তবুও আমি বেছে বেছে বই করি। ময়মনসিংহের ছড়া সংখ্যা, যতীন সরকার সংখ্যা, ব্রহ্মপুত্রের ওপর একটা বিরাট সংখ্যা, বিশাল সংখ্যা আমি করেছি। এরকম বেছে বেছে এই সামনে আরেকটা সংখ্যা বেরোচ্ছে, যতীন সরকার সংখ্যা, আর বের হবে রবীন্দ্র এবং নজরুলের আগমনের শতবর্ষ সংখ্যা। এবং একই সঙ্গে আমার জলদের এখানেই শেষ হয়নি। জলদের প্রথম সংখ্যা 500 কপি শেষ হয়ে গেছে। তারপরে 750 কপি ছাপিয়েছিলাম, এটা দ্বিতীয় সংস্করণ, এবং দ্বিতীয় সংস্করণ প্রায় শেষ। এবং আমি তৃতীয় সংস্করণে ওই বিপুল জনপ্রিয়তা আমাকে এটা উৎসাহিত করেছে। আমি আগামী দিনে এই ময়মনসিংহ গীতিকারই বাকি সংখ্যাগুলো আস্তে আস্তে করবার আমি চেষ্টা করব। চন্ডাল থেকে আপনার একটি বই প্রকাশের কথা হয়েছে, সে বিষয়ে কিছু বলবেন? চন্ডালকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে আজকে সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। এবং পাশাপাশি চন্ডাল আমাকে এই এমন একটি প্রস্তাব দিবে আমি হয়তো ভাবতেও পারিনি, কিন্তু আমার মনের মধ্যে অনেক দিন ধরে লালিত রয়েছে একটা স্বপ্ন। সেটা হচ্ছে যে ময়মনসিংহ গীতিকার অনেক কাজ হয়েছে, কিন্তু ময়মনসিংহ গীতিকার একটি অভিধান দরকার। যে অভিধানের মধ্যে ময়মনসিংহ গীতিকার যত মানে বিশ্লেষণ থাকবে, তার প্রত্যেকটা কানায় কানায় বিভিন্ন সত্যগুলো উদ্ঘাটন করব। তার শব্দের ব্যুৎপত্তিগত দিকগুলো অনেকে জানে না, সেগুলোকে আমি তুলে আনবো। এই লক্ষ্য পূরণের জন্য আমি চন্ডাল যেহেতু এই প্রস্তাবটি দিয়েছে, আমি প্রাথমিকভাবে অন্ত ময়মনসিংহ গীতিকা অভিধানিকা এই শিরোনামে আমি একটি আশা করি খুব তাড়াতাড়ি একটি গ্রন্থ আমি চন্ডালকে উপহার দিতে পারবো প্রকাশনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। এই বইটির সীমিত সংখ্যক কপি চন্ডালে আছে, প্রয়োজন হলে আপনারা অগ্রিম বুকিংও করতে পারেন। দাম মাত্র 750 টাকা। যোগাযোগ করতে পারেন চার্চ রোডের চন্ডাল বুকসে। আপাতত এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য কোনো বইয়ের খবর নিয়ে।